দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। ঢাকায় 3 দিনের সফরে প্রথম দিনই ব্যস্ত সময় পার করেছেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন ও তার দল। এদিন বিএনপির সাথে বৈঠক করেছেন তারা। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত না জানালেও মার্কিন দূতাবাস সূত্রে বলা হয় রাজনৈতিক পরিস্থিতি আর জেলে আটক নেতাকর্মীদের বিষয়ে কথা হয়েছে মির্জা ফখরুলের সাথে। সফররত কূটনীতিকরা এদিন আলোচনা করেছে 3টি শ্রমিক সংগঠনের সাথেও। নির্বাচনের পর মার্কিনীদের তরফ থেকে প্রথম কোনো সফর। একই সঙ্গে 3 জন নেতৃত্ব দিচ্ছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশীয় বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল এইলেন লাউবেখার। সাথে আছেন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার ও ইউএসএআইডির সহকারী প্রশাসক মাইকেল শিফার। শনিবার সফরের প্রথম দিনেই বিএনপি নেতারা বৈঠক করেন আফরিন আক্তারের সাথে। ঘণ্টাব্যাপী বৈঠক নিয়ে জানতে চাইলে দলটির নেতা আমির খসরু জানান কিছুই বলবেন না তিনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন দূতাবাস জানিয়েছে দেশের রাজনৈতিক পরিস্থিতি, জেলে আটক নেতাকর্মীদের বিষয় নিয়ে আলোচনা হয়েছে বিএনপির সাথে। সময় মতো সব বলা হবে, এখন আজকে সব বলতে হবে এমন কোনো কথা নয়। ওনারা আমন্ত্রণ করেছে, আমরা এসেছি, কথা বলেছি, এতটুকু বলতে পারবো এই মুহূর্তে, আর বলার মতো কিছু নেই। পরে মার্কিন প্রতিনিধি দলটি শ্রম সংগঠন সলিডারিটির রামপুরা অফিসে যান। সেখানে শ্রমিকের কাজের পরিবেশ নিয়ে কথা বলেন তারা। বাংলাদেশের যে লেবার লর বর্তমান কি অবস্থা আছে, লেবার লয় আমাদের কি কি অধিকার সংরক্ষিত আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। শহীদুল ইসলামের মার্ডার কেসের ব্যাপারে আলোচনা হয়েছে, কারণ এটা দেশে যেমন হচ্ছে আলোচিত এবং বিদেশেও আলোচিত। ওনারা জিজ্ঞেস করেছে যে এটা প্রপারলি ইনভেস্টিগেটেড হচ্ছে কিনা। আমরা এখন পর্যন্ত যেটুকু জানি যে প্রপার ইনভেস্টিগেশন হচ্ছে, আমরা ওইটুকুই বলেছি। সফরের দ্বিতীয় দিন রোববার সকালে পরিবেশ ও জলবায়ু মন্ত্রী ছাড়াও পররাষ্ট্র সচিব ও মন্ত্রীর সাথে মার্কিন প্রতিনিধি দলের বৈঠকের কথা রয়েছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। জার্মানিতে 11তম এশিয়া অ্যাপারেল এক্সপো 2024 নজর কেড়েছে বাংলাদেশি তৈরি পোশাকের। 3 দিন ব্যাপী মেলায় বাংলাদেশের স্টলগুলোতে ছিল ইউরোপিয়ানদের ভিড়। বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন এমন আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণ বিশ্ববাজারে আরও বাড়াবে বাংলাদেশি পোশাকের চাহিদা। গেল বুধবার পোশাক শিল্পের এই মেলার পর্দা নামে। জার্মানির রাজধানী বার্লিনে আয়োজিত হয়েছে 11তম এশিয়া অ্যাপারেল এক্সপো। চলতি বছরের এই মেলায় চীন, হংকং, ভারত, শ্রীলঙ্কা সহ এশিয়ার অন্যান্য দেশের পাশাপাশি অংশ নিয়েছে বাংলাদেশও। বাংলাদেশের প্রায় 27টি তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান অংশ নেয় এই মেলায়। 3 দিন জুড়েই বাংলাদেশি স্টলগুলোতে ছিল জার্মানি সহ ইউরোপের অন্যান্য দেশের দর্শনার্থীদের ভিড়। বিদেশিদের সাথে ব্যবসায়িক সম্পর্ক জোরদারের পাশাপাশি দেশি পণ্য তুলে ধরতে পেরে খুশি গার্মেন্টস ব্যবসায়ীরা। আমি মূলত লেডিস প্রোডাক্ট নিয়ে এসেছি ক্রেতাদের আকর্ষণ করার জন্য। ক্যাপ প্রোডাক্ট নিয়ে এখানে এসেছি, যা জার্মান এবং ইউরোপিয়ান অন্যান্য বায়ারদেরকে অনেক বেশি আকৃষ্ট করেছে। প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের মাধ্যমে আমাদের আরও অনেকগুলো সুযোগ নতুন বাজারের সামনে চলে আসছে। জার্মানিটার একটা অন্যতম, এবং আমরা আশা করি জার্মানিতে আমরা দিন দিন আরও ভালো করব। বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি ও জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহায়তায় অনুষ্ঠিত হয়েছে এই অ্যাপারেল এক্সপো। আমাদের যে কমার্শিয়াল উইং আছে দূতাবাসে, তাদেরকে আমি অলরেডি নির্দেশ দিয়েছি এখানকার যারা ইম্পোর্টার এবং এখানকার যে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, তাদের কাছ থেকে ইম্পোর্টারদের তালিকা সংগ্রহ করে আমাদের উদ্যোক্তাদের দেওয়া হয়, যাতে করে তারা ভবিষ্যতে তাদের সাথে যোগাযোগ রাখতে পারে। গেল 19শে ফেব্রুয়ারি শুরু হওয়া এই মেলার পর্দা নামে 21শে ফেব্রুয়ারি। সামিরা সেতু, যমুনা নিউজ, জার্মানি। নানা সংকটে ধুঁকছে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট। সার্ভার জটিলতা, জরাজীর্ণ ইমিগ্রেশন ভবন সহ অব্যবস্থাপনায় ভোগান্তি বাড়ছে যাত্রীদের। অবশ্য সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট পর্যটন, ব্যবসা, চিকিৎসা সহ নানা কারণে প্রতিবেশী দেশে যেতে অনেকেই এই পথটি ব্যবহার করেন। তবে নানা সংকটে ধুঁকছে চেকপোস্টটি। দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ ইমিগ্রেশন ভবন, সাথে সার্ভার জটিলতায় ধীরগতিতে চলছে কার্যক্রম। এতে পাসপোর্টধারী যাত্রীদের হয়রানির শেষ নেই।
বসার জায়গা নাই, কোনো সিস্টেম নাই এবং বাথরুম নাই, বাথরুমে পানি নাই। তো এরকমভাবে আমরা আন্তর্জাতিকভাবে যদি ভ্রমণ করি, কিন্তু আন্তর্জাতিক মানে তো কিছুই পাচ্ছি না। 2বার 3বার করে সার্ভার ডাউন, তো সার্ভার ডাউনে এত থাকলে যাত্রীদের হয়রানি না। মানুষের চাপ অনেক বেশি, হ্যাঁ, এবং যারা কাজ করছে মাত্র 3 জন এবং তাদের সার্ভার ডাউন, যার জন্য এক একজনের পিছনে অনেকগুলি সময় চলে যাচ্ছে। সমস্যা আছে আরও। ইমিগ্রেশন ভবনে নেই পর্যাপ্ত বসার জায়গা, নেই স্বাস্থ্যসম্মত শৌচাগার কিংবা ট্রলি সুবিধা। সামান্য বৃষ্টিতেই ভবনটির সামনে জমে হাঁটু পানি। ট্রাভেল ট্যাক্স 500 টাকা থেকে হঠাৎ করে দ্বিগুণ করে ফেলছে, তো সেই জায়গায় আমাদের সার্ভিসটাও তো সেরকম দিতে হবে, কিন্তু এটা দিচ্ছে না। আমরা প্রতিবেশী দেশে গেছি, সেই দেশে আমরা সহযোগিতা পেয়েছি, খুব দ্রুত সব কাজ শেষ করা হয়েছে। এখানে কেন এটা হচ্ছে? প্রোগ্রামে গিয়েছিলাম মাত্র 1 দিনের প্রোগ্রাম সেরে এসেছি, ওখান থেকে দ্রুত বেরিয়ে আসলাম, এখানে এখনও রুমে ঢুকতে পারছি না। সংশ্লিষ্টদের দাবি সার্ভারের যন্ত্রপাতি পুরনো হয়ে গেছে, তাই কার্যক্রমে ধীরগতি রয়েছে। পাশাপাশি 2016 সালে আধুনিক ইমিগ্রেশন ভবন নির্মাণ কাজ শুরু হলেও জটিলতার মুখে পড়েছে। যন্ত্রপাতিগুলো যখন স্থাপন করা হয়েছিল তখন তো এখান থেকে যাতায়াত ছিল, যাত্রীদের যাতায়াত ছিল কম। দিন যত যাচ্ছে জিনিসও পুরাতন হচ্ছে, যাত্রীর চাপ কিন্তু বাড়তেছে। সমস্যাটা সমাধান হয়ে যাবে যদি এখানে একটা আর একটু উচ্চ ক্ষমতা সম্পন্ন সার্ভার প্রতিস্থাপন করা হয়। আগরা স্থলবন্দরকে যদি আমরা মানসম্পন্ন না করি তাহলে আমরা এই সার্ভিসটা দিতে পারবো না, এবং এতে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং জনসাধারণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। 1994 সালে আখাউড়া স্থলবন্দর দিয়ে আন্তদেশীয় বাণিজ্য শুরু হয়। প্রতি মাসে যাত্রীদের ভ্রমণ কর বাবদ প্রায় কোটি টাকা রাজস্ব আদায় করছে সরকার। রাফিকাতুন নিসা, যমুনা নিউজ। ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এতে অংশ নিয়েছিল 30টিরও বেশি দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক প্রতিনিধি এবং ইউনেস্কোর কর্মকর্তারা। ফ্রান্সের উদ্যোগে বাংলাদেশ দূতাবাস আয়োজন করে বিশেষ অনুষ্ঠান। স্বাগত বক্তব্য রাখেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা এবং ইউনেস্কোর শিক্ষা বিষয়ক সহকারী মহাপরিচালক স্টেফানিয়া জিয়ান্নিনি। খন্দকার এম তালহা বলেন, দিবসটি পালনের মধ্য দিয়ে বাংলা সংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরার সুযোগ হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং বাংলাদেশি শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পর্তুগালে দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশটির রাজধানী লিসবনের স্থানীয় একটি রেস্তোরাঁয় লিসবনের শিল্পী গোষ্ঠীর উদ্যোগে হয় আয়োজন। অতিথি ছিলেন লিসবন শিল্পী গোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ, লিসবন বিশ্ববিদ্যালয়ের গবেষক ও পিএইচডি ফেলো জহিরুল ইসলাম মুন, লিসবন জামে মসজিদের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সহ অনেকে। এ সময় কবিতা আবৃত্তি করেন রাজীব আল মামুন এবং গান পরিবেশন করেন সোহাইল আহমেদ ও জুবাইর হোসেন। শতাধিক বাংলাদেশি অংশ নেন এই আয়োজনে। আমরা আমাদের সংস্কৃতিকে তুলে ধরতে চাই আমাদের লিসবন শিল্পী গোষ্ঠীর মাধ্যমে। আমরা আমাদের সংস্কৃতিকে মানুষের সামনে উপস্থাপন করতে চাই আমাদের এই সংগঠনটির মাধ্যমে। 52 ভাষা আন্দোলনে যারা আমাদের প্রিয় মাতৃভূমিতে মায়ের ভাষার জন্য যারা জীবন দিয়েছিল, তাদের সে আত্মত্যাগকে আজকে আমরা স্মরণ করে তাদের জন্য আজকে লিসবন শিল্পী গোষ্ঠীর এই দোয়া অনুষ্ঠান। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির বাহারাইন শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র উপদেষ্টা ইউসুফ হোসেন সেলিম। গেস্ট অফ অনার ছিলেন বিএনপির সহসভাপতি হারুন রশিদ মাস্টার। প্রধান আলোচক ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব নেতা মুস্তাক আহমেদ, ফিরোজ আলম কিরম, সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী, নাসির উদ্দিন তালুকদার সহ সংগঠনের নেতারা সহ 2 সংগঠনের নেতারা। যারা আমাদের এই ভাষার জন্য শহীদ হয়েছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রতি শ্রদ্ধা ভরে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাহরাইন কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকে এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। লেবাননেও বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ঐতিহ্যবাহী লেবানিজ ন্যাশনাল লাইব্রেরির অডিটোরিয়ামে হয় এই আয়োজন। লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ
তানভীর খানের সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হুসাইন। প্রধান অতিথি ছিলেন লেবাননের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর প্রতিনিধি ও লেবানিজ ন্যাশনাল কমিশন অফ ইউনেস্কোর প্রেসিডেন্ট চৌকি সাসাইন। বিশেষ অতিথি ছিলেন দেশটির জাতীয় পার্লামেন্টারি গ্রুপের সভাপতি নাসের জাবের। এ সময় দিবসটির তাৎপর্য ও স্বীকৃতি বিষয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়, পাশাপাশি তুলে ধরা হয় বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য। যথাযোগ্য মর্যাদায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আশা হোম কেয়ার ও আশা সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারের সিইও আকাশ রহমান ও চেয়ারম্যান এশা রহমানের উদ্যোগে হয় এই আয়োজন। নিউ ইয়র্ক সিটির জ্যামাইকায় আশা পার্টি হলে 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচির। পরে আশা হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কাশেমের সঞ্চালনায় হয় আলোচনা সভা। প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট 30 এর অ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগা। এতে আরও অংশ নেন বাংলাদেশ কমিউনিটির বিপুল সংখ্যক প্রবাসী। কবিতা আবৃত্তি করেন আকাশ রহমান, আহসান হাবিব সহ অনেকেই। গান পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মারিয়া ও লিটন। সরকারকে বেকায়দায় ফেলতে দ্রব্যমূল্য বাড়ানো হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শনিবার দুপুরে রাজধানীতে রাঙ্গুনিয়া সমিতি ঢাকার মেজবানি কথা বলেন তিনি। এ সময় এদেশে নির্বাচন হলে আবার 5 বছর পর নির্বাচন হবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেই নির্বাচনেও শেখ হাসিনাই প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। জানান, সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বাড়ানো হলে কোনো ছাড় দেয়া হবে না। এ সময় সরকারের নানামুখী প্রচেষ্টায় দ্রব্যমূল্য স্থিতিশীল আছে বলেও দাবি করেন মন্ত্রী। সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের সরকার সমস্ত ব্যবস্থা গ্রহণ করে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেটি আমাদের অন্যতম প্রায়োরিটি। আমরা এই সরকারের যাত্রার শুরু থেকে সেই প্রায়োরিটি নিয়েই আমরা কাজ করছি। বিলাসবহুল গাড়ি থেকে টাকা উড়ালেন এক ব্যক্তি। এক অদ্ভুত কাণ্ড ঘটেছে ভারতের নয়ডায়। এই ঘটনা ভিডিও রীতিমতো ভাইরাল নেট দুনিয়ায়। ফুটেজে দেখা যায় রেঞ্জ রোভারের মডেলের একটি গাড়ির প্যাসেঞ্জার সিট থেকে বাইরের দিকে টাকা ছুটছিলেন ওই ব্যক্তি। পাশে আরেকটি গাড়ি থেকে ধারণ করা হয় এই দৃশ্যের ভিডিও। অনলাইনে শেয়ারের পর মুহূর্তেই তা ঝড় তোলে ইন্টারনেট দুনিয়ায়। হয়েছে তুমুল সমালোচনাও। এ ঘটনার জেরে আলোচিত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে নয়ডা পুলিশ। করা হয় 21,000 রুপি জরিমানা। তবে কেবল জরিমানা নয়, আরও গুরুতর শাস্তির দাবি জানিয়েছে নেটিজেনরা। এর আগে দেশটির মানালিতে একই ধরনের ঘটনায় অপর এক ব্যক্তিকে 35,000 রুপি জরিমানা করেছিল পুলিশ। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।